আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য গল্প শোনাতে চলেছি, যে গল্পটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন এবং ভিডিওটি দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, আজকের গল্পটি শোনানোর পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, নিজেদের মনকে শক্ত করে নিন। আর ছোট বাচ্চাদের বাবা মা তো এই গল্পটি অবশ্যই একদম শেষ পর্যন্ত শুনবেন। আর অবশ্যই মনোযোগ দিয়ে প্রতিটি ঘটনা শুনবেন, কারণ এই ধরনের ঘটনা সচরাচরই আমাদের সমাজে লুকিয়ে ফেলে। আমরা আপনাদেরকে পাকিস্তানের করাচি শহরে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শোনাবো। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই ঘটনাটি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে সকলের মাঝে সচেতনতা ছড়িয়ে যায়। আর এই ধরনের মানুষরূপী পশুগুলোর অপরাধ ঢেকে ফেলার বদলে সকলের সামনে তাদেরকে নিয়ে আসে, যাতে করে তারা সমাজে কোথাও মুখ লুকানোর জায়গা না পায়। এই ঘটনাটি একজন মহিলা ডাক্তার আমাকে পাঠিয়েছেন। আমি তার বাসাতেই গল্পটি বলছি। আমার নাম সাইমা আক্তার। জীবনে আমি অনেক ঘটনা শুনেছি, কিন্তু আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি একটি ছোট্ট বাচ্চার, যা শোনার পর না আমি শুধু অবাক হয়েছিলাম, বরং আমি আমার নিজের সন্তানদেরকে নিয়েও আরও বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। সেদিন সোমবার ছিল। একজন মহিলা তার 10 বছরের মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসলো। বাচ্চাটিকে দেখে আমি ভীষণ অবাক হলাম, কারণ বাচ্চাটির পেট অসম্ভব রকমের ফুলেছিল। আমি ভাবলাম হয়তোবা তার কোনো অসুখ হয়েছে, পেটে হয়তো পানি জমেছে। কিন্তু আমি দেখলাম বাচ্চাটার মা কান্না করছে। আমি তাকে বললাম, কি হয়েছে, আপনি কান্না কেন করছেন? আমার কথা শুনে তিনি আরও কান্নায় ভেঙে পড়লেন। তিনি হাত জোর করে আমাকে বললেন, ডাক্তার ম্যাডাম, আল্লাহর ওয়াস্তে আমাদের সম্মান রক্ষা করুন। বাচ্চাটির মাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম আসলে ঘটনা কি। আসলে ওই 10 বছরের বাচ্চা মেয়েটি গর্ভবতী ছিল, আর তার মা আমাকে বলেছিলেন যাতে আমি তার সম্মান বাঁচিয়ে দিই, যাতে করে কেউ কিছু জানতে না পারে যে তার মেয়েটি প্রেগনেন্ট ছিল। আমি ওই মহিলার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আচ্ছা, আমি তার আল্ট্রাসোনোগ্রাম করে দেখছি। তিনি আমাকে বলে উঠলেন, না ম্যাডাম, আল্ট্রাসোনোগ্রাম করার কোনো প্রয়োজন নেই। আমার বাচ্চা মেয়েটি গর্ভবতী, আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনি তো ডাক্তার, আপনি সবই জানেন। আমি বললাম, কিন্তু আমার তো আপনার মেয়েকে পরীক্ষা করে দেখতে হবে তার শরীর ঠিক আছে কিনা, আর কিভাবেই বা সে প্রেগনেন্ট হলো। তার সাথে কি কেউ জোর জবরদস্তি করছে? ওই মহিলা তার মেয়ের দিকে তাকিয়ে বললেন, না ম্যাডাম, এইসব আমরা কিছুই জানি না। আপনি ওকে জিজ্ঞেস করে নিন, সে আমাদের সবার মুখে কালি মাখিয়ে দিয়েছে। ওই মহিলাটি ঘৃণার দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। তারপর আমাকে হাত জোর করে বললেন, যদি এই কথা ওর বাবা জানতে পারে তাহলে সে আমাকে জীবন্ত কবর দিয়ে দেবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? আপনার মেয়ের পেট তো এতদিনে বেশ ভালোই বড় হয়েছে। আপনার স্বামী কি তা দেখেনি? সে চোখের পানি মুছতে মুছতে বলল, না, সে তো মনে করেছে বাচ্চার পেটে পানি জমে গিয়েছে, অথবা তার পেটে কোনো অসুখ হয়েছে। আর তাছাড়াও আমার মেয়ের স্বভাব চরিত্র অনেক ভালো। সে গ্রামের মক্তবে কোরআন পড়তে চায়, এমনকি সে তার চেয়ে ছোট বয়সী বাচ্চাদেরকেও পড়ায়, কারণ সে নিজে খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমার এত ভালো মেয়ের ওপরে আমি কোনো দোষ দিতে চাই না। আর তাছাড়াও এখন তার বয়স অনেক কম, এখন তো তার ছোটবেলা কাটছে। আপনি মনে করবেন না আমি নিজের মেয়ে বলে মিথ্যা মিথ্যা মেয়ের তারিফ করছি, বরং সত্যিকার অর্থেই আমার মেয়েটা খুবই নেক আর পরহেজগার। তাকে আমরা কোনোদিনই কোনো জিনিসের কমতি অনুভব করতে দেইনি। তার বিদ্যালয়ের পরিবেশও অনেক ভালো, সব ধরনের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের দেওয়া হয়। আমার মেয়ের সাথে স্কুলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কি আর বলবো, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই কথা বলে ওই মহিলা মাথা নিচু করে ফেললেন। আমার ওই মহিলার ওপর সন্দেহ হতে শুরু করলো, কারণ এটা তো অসম্ভব যে কোনো পুরুষহীন, কোনো জোর জুলুম ছাড়া অটোমেটিক একটি বাচ্চা মেয়ে গর্ভবতী হয়ে গিয়েছে। কেউ না কেউ তো মেয়েটির সাথে বাজে কিছু করেছে, অথবা তার মাই হয়তো তার প্রতি বেখেয়াল হয়ে গিয়েছিল। এই কারণেই তো বাচ্চাটার আজ এই অবস্থা। আমি মনে মনে এসব ভাবছিলাম। আমি দেখলাম বাচ্চাটার মা আমার চোখে চোখে চোখ রাখছেন না,
মনে হচ্ছিল বাচ্চাটির মা আমাকে সম্পূর্ণ ঘটনা বলতে চাচ্ছেন না। আমি বললাম, আপনার মেয়ের তো আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করতে হবে। একমাত্র তখনই আমি বুঝতে পারবো তার কত মাস চলছে, আর সে অনুযায়ী তার চিকিৎসা করতে পারবো। ওই মহিলা আল্ট্রাসোনোগ্রাম করাতে রাজি হলেন। তার মেয়েটিকে নিয়ে আমি আল্ট্রাসোনোগ্রাম রুমের দিকে যাচ্ছিলাম। তখন ওই মহিলা বললেন, ডাক্তার ম্যাডাম, আমি আপনার সাথে যাব। আমার মনে হচ্ছিল তিনি তার মেয়েটিকে আমার সাথে একা ছাড়তে চাচ্ছেন না। হয়তো তিনি চাচ্ছিলেন না তার মেয়ে আমাকে একান্তে কোনো কিছু বলে দিক। আমার কাছে সব কিছু সন্দেহজনক তো লাগছিলই, কিন্তু প্রাইভেট হাসপাতালে মানুষ এমনি অনধিকার চর্চা করে। সরকারি হাসপাতালে মানুষ অতিরিক্ত আবদার করে না, ডাক্তারের সকল কথা বিশ্বাস করে শুনে। কিন্তু প্রাইভেট হাসপাতালে রোগীর পরিবারের লোকেরা কারোর কথাই শুনতে চান না। যাই হোক, বেশিরভাগ সময়ই রোগীর পরিবারের লোকেরা নিজেদের মন মতো সব কিছু করতে চায়। ঠিক সেরকমই ওই মহিলাও তার মেয়ের সাথে আল্ট্রাসোনোগ্রাম রুমে আসতে চেয়েছিল। আমি তাকে নিষেধ করলাম না, সেও আমার সাথে সাথে রুমে এসে পড়ল। আমি যখন তার মেয়ের আল্ট্রাসোনোগ্রাম করছিলাম তখন তিনিও কম্পিউটার স্ক্রিনে তার মেয়ের পেটের প্রতিচ্ছবি দেখছিলেন। তিনি আমাকে বললেন, কি মনে হয় আপনার, এখনই কি আমার মেয়ের আর আমাদের সম্মান বাঁচানোর কোনো আশা আছে? আমি বললাম, দেখুন, আপনি মান সম্মানের কথা বলা বন্ধ করুন। সে ছোট্ট একটি বাচ্চা, আর যখন সে কোনো অপরাধ করেনি তখন আপনি অযথা তার মাথায় এর দায়ভার কেন চাপিয়ে দিচ্ছেন? ছোট বাচ্চাদের তো এ ধরনের কাজে কোনো আগ্রহী কাজ করে না। আপনার নিজের বাচ্চার আশেপাশের পরিবেশের ভালো মতো খবর রাখতে হবে। আপনাকে এটা জানতেই হবে যে সে কার সাথে মেলামেশা করে, কি করে, কার সাথে কোথায় যায়, তার সাথে কে থাকে ইত্যাদি। আর তার সাথে সাথে আপনার নিজের বাচ্চার খেয়ালও রাখতে হবে। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আসলেই আপনি জানতে পারবেন যে আপনার মেয়ের সাথে কি ঘটেছে। আমি ওই মহিলাকে এসব তো বলে দিলাম, কিন্তু আমি সব বুঝতে পেরে গিয়েছিলাম। আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট জানতে পারা আমার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু আমি তবুও আধা ঘন্টা যাবৎ ভাবতে থাকলাম যে আমি এই মহিলাটিকে কি বলবো। এরকমটা না হয় যে সে আমার প্রতি রেগে যায় অথবা তার মেয়েকে মারধর করতে শুরু করে দেয়। আমি মহিলার সাথে খুব বাছে বিচার করে কথা বলছিলাম। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখুন, আপনার মেয়েটি খুবই সেনসিটিভ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম সময়ে তার জীবনও বিপন্ন হতে পারে। এই কারণে আপনাকে তার অনেক যত্ন করতে হবে। যদি আপনি তার খেয়াল রাখেন, একমাত্র তখনই তার জীবনটা সহজ হবে। আর তাছাড়াও আপনি হচ্ছেন বাচ্চার মা, কোনো শত্রু তো না যে আপনি তার সাথে এতটা বাজে ব্যবহার করবেন। আপনার মেয়ে প্রেগনেন্ট, আর আপনার মেয়ের ইতিমধ্যেই 8 মাস হয়ে গিয়েছে। এ সময় যদি আমি আপনার মেয়ের অ্যাবর্শন করার চেষ্টা করি, তাহলে হতে পারে এর ফলস্বরূপ সারা জীবন আপনার মেয়েকে কষ্ট পেতে হবে। তাই এ সময় এসে আমরা তার বাচ্চা অ্যাবর্শন করাতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, আপনি তাকে বাড়িতে নিয়ে যান, তার খেয়াল রাখুন, আর তার বাচ্চাটা পৃথিবীতে আসতে দিন। বেআইনি কোনো কাজ না করা উচিত নয়। আর তাছাড়া তার উপর এই প্রক্রিয়া এখন প্রয়োগ করাও যাবে না। প্রথমত, সে বয়সে খুবই ছোট, আর দ্বিতীয়ত আপনার বাচ্চার শারীরিক অবস্থা খুবই দুর্বল। তাকে বাড়িতে নিয়ে যান, তার যত্ন করেন। আমি ওই মহিলাকে এই কথাগুলো বলে বুঝিয়ে তো দিলাম, কিন্তু সে কান্না করে বলতে শুরু করলো, ডাক্তার ম্যাডাম, আপনি যা বলছেন তা একেবারেই অসম্ভব। যদি আমি মেয়েটিকে আমার সাথে বাড়িতে নিয়ে যাই, তবুও তার বাচ্চা পৃথিবীতে আসার পূর্বেই সে জীবন্ত কবরে পরিণত হবে। আপনি একবার নিজেকে আমার জায়গায় রেখে ভাবুন, যদি আপনি আমার মতো এমন একটি কিশোরী মেয়ের মা হতেন, আর আপনার মেয়েটি অপরিণত বয়সে গর্ভবতী হতো, তাহলে কি আপনার স্বামী আপনাকে ছেড়ে দিত? সকলে প্রশ্ন তো বাচ্চার মাকেই করে। বাচ্চাকে কি শিক্ষা দেওয়া হয়েছে, সেই প্রশ্নও বাচ্চার মাকেই করা হয়। আমি এই অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি কোনো না কোনো উপায় বের করুন। তাছাড়া আমার জন্য আমার মেয়েটিকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই মহিলার স্বার্থপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি আপনার মেয়েকে ছেড়ে কোথায় যাবেন? আপনার মেয়ের আপনি ছাড়া আর কে আছে?
সে বলল, দেখুন ম্যাডাম, এত কিছু আমি জানি না, কিন্তু যদি আপনার কাছে কোনো সমাধান থেকে থাকে তাহলে বলুন, কারণ হয়তো এই মেয়ে মারা যাবে না, হয় আপনি তার বাচ্চা অ্যাবর্শন করানোর ব্যবস্থা করুন। এই কথা বলে বাচ্চাটির মা কান্না করতে শুরু করলেন। আমি বাচ্চাটির মাকে বললাম, যদি আপনি আপনার মেয়েটাকে আমার ক্লিনিকে রেখে যান আর তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ অবধি সে আমার কাছেই থাকে, এমনটা কি করা সম্ভব? ওই মহিলা আমার কথা শুনে চট করে বলে উঠলেন, হ্যাঁ সম্ভব। আমি আমার স্বামীকে বলে দিব যে আমি সামিয়াকে আমার বোনের বাড়িতে পাঠিয়েছি, খালার বাড়িতে গিয়ে তো মেয়েরা থাকেই, তাহলে আর সে আমাকে সন্দেহ করবে না, আর আমার বোনও আমাকে সাপোর্ট করবে, কারণ সেও জানে সামিয়ার কি হয়েছে। আপনি শুধু বলুন এই কাজের জন্য আপনার কত টাকা লাগবে। ওই মহিলা অস্থির ছিল আর একই সাথে নিরুপায়ও। নিজের মেয়ের জন্য অনেক চিন্তিত ছিলেন তিনি। আমি তাকে সান্ত্বনা দিলাম আর এই বলে তাকে আশ্বস্ত করলাম যে আমি আপনার কাছ থেকে কোনো টাকা চাই না, আমি তো শুধু এই বাচ্চা মেয়েটির মায়ায় পড়ে আপনাকে এই প্রস্তাব দিলাম। এমনিতেও আমার ক্লিনিকে রাতের বেলা কেউ থাকে না, আমি একাই থাকি। আমি আপনার মেয়ের খেয়াল রাখবো আর বাকিটা সময় আমি তাকে আমার বাড়িতে নিয়ে রাখবো। আপনি যদি আমার ওপর ভরসা করতে পারেন তাহলে আপনার মেয়েকে এখানেই রেখে যান। বাচ্চার মা আর কি বা বলতো, তিনি তো শুরু থেকেই পেরেশান ছিলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাকে এখানে রেখে যাচ্ছি। তার চলে যাওয়ার পর আমি সামিয়াকে জিজ্ঞেস করলাম, মামনি তুমি কি স্কুলে যাও? সে আমাকে সব কিছু বলে দিল। আমার সন্দেহ ছিল তো হয়তো বা স্কুলের কেউ বা স্কুল বাসের ড্রাইভার তার সাথে এমনটা করেছে, যার ফলস্বরূপ এমনটা হয়েছে, কিন্তু এরকম কিছুই ছিল না। বাচ্চাটা আমাকে এরকম কিছুই বলল না, এমনকি সে ভীত স্বতন্ত্রও ছিল না। মনে হচ্ছিল এই বিষয়ে সে কিছুই জানে না, যে তার সাথে কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে। সে নিজের পেটে হাত রেখে নিষ্পাপ স্বরে আমাকে বলে উঠল, ডাক্তার ম্যাডাম, আমার কি বাচ্চা হবে? আমিও কি আম্মু হয়ে যাব? আমি বললাম, হ্যাঁ মামনি, তুমি আম্মু তো হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমার অনেক কষ্ট করতে হবে। একই সাথে আমি তাকে দৌড়ঝাঁপ করতে নিষেধ করলাম। বললাম, এখন তোমার নিজের অনেক খেয়াল রাখতে হবে, তোমাকে বিশ্রাম করতে হবে, নিজের জন্য দোয়া করো আর মনে করার চেষ্টা করো। যদি কেউ কখনো তোমার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে তাহলে আমাকে তা সত্যি সত্যি বলে দাও। সে এক বাক্যে না বলে দিল আর বলল, না, আমার সাথে কেউ কখনো কোনো খারাপ ব্যবহার করেনি, খারাপ কিছুই করেনি। আমি তার কথা বুঝতে তো পারছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। মেয়েটির মা পরের দিন আসলো, তার কাছে অনেকগুলো হালুয়া আর এরকম নানা ধরনের শুকনো খাবার ছিল, যা তিনি তার বাচ্চার জন্য নিয়ে এসেছিলেন। আমি তার কাছ থেকে খাবারগুলো নিয়ে ক্লিনিকে রেখে দিলাম। ওই মহিলা আমাকে এটাও বললেন যে তিনি প্রায়ই মেয়ের সাথে দেখা করতে আসবেন। সামিয়া তার আম্মুকে মনে তো করতোই, আর একই সাথে সে চিন্তাও করতো যে এসব তার সাথে কি হচ্ছে। যাই হোক, আমি তাকে আমার ক্লিনিকে রেখে দিলাম। তার ডেলিভারির দিন এগিয়ে আসছিল। আমি খুব চিন্তিত ছিলাম যে এটুকু একটা বাচ্চা মেয়ের ডেলিভারি করানোর জন্য আমাকেই না বেআইনি কাজ করার দায়ে জেলে যেতে হয়। কারণ আমি তো তার মাকে বলে রেখেছিলাম যে তার চিন্তার কোনো কারণ নেই, তার মেয়ের বাচ্চার বিষয়টি আমি দেখে নেব। তাই আমি তার মাকে দেওয়া কথা বিফলে যেতে দেব না, না আমি তার বিশ্বাসে কোনো আঁচ পড়তে দেব। ডেলিভারির দিন সামিয়ার 2টি জমজ বাচ্চা হলো। বাচ্চারা স্বাস্থ্যবান এবং সুন্দর ছিল। আমি বাচ্চাদেরকে দেখলাম, আমার বিশ্বের কোনো সীমা ছিল না। তারা 2জন জমজ বাচ্চা ছিল। আমি আমার লাইফে এরকম ঘটনা আগে কখনোই দেখিনি। সামিয়ার শরীর খুবই খারাপ ছিল। আমি তাকে হাসপাতাল থেকে সরাসরি আমার বাসায় নিয়ে গেলাম। এখন তাকে অনেকটা প্রাপ্তবয়স্ক মহিলার মতো দেখাচ্ছিল। আমার তার অবস্থা থেকে খারাপ লাগছিল। আমি তার কাছ থেকে দ্বিতীয়বার জানার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুই জানাতোই না। যাই হোক, বাচ্চা দুটি তো সামিয়ারই ছিল। আমি তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বললাম সে যাতে তার বাড়িতে তার বাচ্চাদের কথা কাউকে না বলে। তার মাকেও সবটা বুঝিয়ে বললাম যে সেই যমজ বাচ্চা দুটি আমি নিঃসন্তান এক দম্পতিকে দিয়ে দিয়েছি। আপনার জন্ম নেওয়া বাচ্চাদের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। সামিয়ার মা নিশ্চিন্ত হয়ে গেলেন। তিনি আমাকে অনেকগুলো টাকা দিলেন আর বললেন, আপনার অনেক অনেক শুকরিয়া।
আপনি এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমার সামিয়াকে তার খালার বাড়িতে রেখে এসেছি। সে বিশ্বাস করেছিল। এমনিতেও সে তার সন্তানদের অতটা খবর রাখে না, কিন্তু যদি সে জানতে পারতো, আমি জানি না সে কি করত, কি যে হতো আমার মেয়ের। ওই মহিলা এই কথাগুলো বলে সামিয়াকে নিয়ে চলে গেলেন। আমি মনে করলাম সে তো এখন নিশ্চিন্ত, কারণ তার চিন্তার কারণ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার সামিয়ার কথা বারবার মনে পড়ছিল। আমার তখনও মনে হচ্ছিল যে সামিয়া হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ভয় পাওয়ার কারণে কিছু বলতে পারেনি। তাই আমিও তাকে আর কিছু বলিনি। সামিয়া আর তার মার চলে যাওয়ার পরে আমার ক্লিনিকের নার্স আমাকে এমন একটি কথা বলল, যা শুনে আমি চমকে উঠলাম। সে বলল, ম্যাডাম, আপনার কি মনে হয় না মেয়েটির মার আচরণ অনেকটা সন্দেহজনক? আমারও তো এমনটি মনে হয়েছিল, কিন্তু আমি বিষয়টি এড়িয়ে গেলাম। আমি অযথা কোনো ঝামেলা চাচ্ছিলাম না। এমনিতেও এই ঘটনা আমি আমার মস্তিষ্ক থেকে মুছে ফেলেছিলাম। আমার ধারণা ছিল না যে সামিয়া আমার কাছে আবারও আসবে আর আমাকে আবার তার চিকিৎসা করতে হবে। আমার দৃষ্টিতে একই ছিল তাদের জীবনে আসা সবচেয়ে বড় বিপর্যয়। আমাদেরও বিশ্বাস ছিল যে এবার সামিয়ার মা সামিয়ার সম্পূর্ণ খেয়াল রাখবেন আর তাকে একা একা বাইরে যাতায়াত করতে দিবেন না। তার মা তার সকল কার্যক্রম এবং সে কার সাথে মেলামেশা করে সে সকল ব্যাপার সচেতন থাকবেন। তাই আমি ভেবেছিলাম যে এটি তাদের জীবনের শেষ বিষাক্ত অধ্যায়। কিন্তু তারপর এমন ঘটনা ঘটল যা আমি কল্পনাতেও ভাবিনি। খুব সম্ভবত 7 থেকে 8 মাস পরে সামিয়া আবার আমার ক্লিনিকে আসলো। এবারও তার মা তার সাথেই ছিল, আর সামিয়া বড় একটি ওড়না গায়ে জড়িয়ে রেখেছিল। এবারও তার পেট অনেক বড় ছিল। মনে হচ্ছিল আবারও তার জীবনে কোনো দুর্যোগ নেমে এসেছে। আমি ভাবলাম হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে, যে কারণে তারা আমার কাছে এসেছে। কিন্তু তারপর সামিয়ার মা আমাকে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যায় আসা হলো আবার আমার কাছে? সামিয়ার মা বললেন, আমার মেয়ের সাথে আবারও একই ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সামিয়ার মা কান্না করতে শুরু করলেন। তাকে কান্না করতে দেখে আমি বুঝে গেলাম নিশ্চয়ই আবার কোনো গোলমাল হয়েছে। সামিয়ার সাথে আবারও সেই ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে পূর্বে সে আমার কাছে এসেছিল চিকিৎসা নিতে। আমি জাস্ট বুঝে উঠতে পারছিলাম না যে একটা ছোট্ট বাচ্চা এইটুকু বয়সে এই ধরনের ঘটনার সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আর সালমা বেগম তো তার মেয়ের কোনো খেয়ালই রাখেন না, আর না সামিয়া এই ব্যাপারে কিছু জানে। আমি জিজ্ঞেস করলাম, আবার এসব কিভাবে হয়ে গেল? আপনি তো বলেছিলেন আপনার মেয়ের আশেপাশে এই ধরনের কোনো বাজে মানুষ থাকে না, তাহলে এসব কি? সালমা বেগম আবার কাঁদতে শুরু করলেন আর বললেন, ডাক্তার ম্যাডাম, আমি তো নিজেই জানি না এসব কি করে হচ্ছে। আমার মনে হচ্ছে আবারও তার সাথে একই ঘটনা ঘটেছে। আপনি আমার মেয়েকে দয়া করে টেস্ট করে দেখুন সে ঠিক আছে কিনা, কারণ এখনো আমি তার জন্য কোথাও আর কোনো টেস্ট করাইনি। যেহেতু আপনি আমার পরিস্থিতি সম্বন্ধে আগে থেকেই জানেন, এই জন্য আমি শুরুতেই আবারও আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর ওয়াস্তে চেক আপ করে আমাকে বলে দিন আমি যা ভাবছি তা সত্য নাকি মিথ্যা। হে আল্লাহ, আমি যা ভাবছি তা যেন মিথ্যা হয়, নয়তো আমি জীবন্ত লাশ হয়ে যাব। এবার আমি তার বাবার কাছে কি অজুহাত দেব? এবার তো আমার জীবনে এমন ঝড় আসবে যে ঝড়ে আমি একদম ধ্বংস হয়ে যাব। আমি বললাম, আপনি অযথা সন্দেহ করবেন না, আমাকে আগে চেক আপ করতে নিতে দিন। যতক্ষণ না টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ আপনি উল্টাপাল্টা কোনো কিছু ভাববেন না। কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করানোর সময় কম্পিউটার স্ক্রিনে চোখ পড়তেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবিও নি আগের বারের মতো সামিয়ার সাথে আবারও এসব ঘটবে। আমি সামিয়ার মাকেও সব সত্যি কথা বলে দিলাম। সে বলল, ডাক্তার ম্যাডাম, একবার বলুন এই সব কিছু মিথ্যা। আমাকে বলে দিন যে এগুলো সব মিথ্যা। আমি পবিত্র কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারবো যে আমি সত্যি আমার মেয়ের এরকম ক্ষতি করার মতো কাউকে চিনি না। আপনি হয়তোবা আমাকে সন্দেহ করবেন বা ভাবতে পারেন যে এ কেমন মা যে নিজের মেয়ের ব্যাপারে এতটুকু খোঁজ খবর রাখে না, কিন্তু আমি কসম করে বলছি
আমি সত্যিই জানি না যে এইসব কি করে হচ্ছে। আমি বললাম, এখন আপনার আর পেরেশান হতে হবে না, কারণ ওষুধ ঢেলেই সামিয়া সুস্থ হয়ে যাবে। আপনার আগের মতো ঝামেলা করতে হবে না এবার। কিন্তু বারবার এইসব ঘটনার কারণে আপনার মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এত কম বয়সে একটা বাচ্চা মেয়ের জন্য এইসব খুবই ভয়ঙ্কর। আপনিও তো জানেন যে তার শরীরের অবস্থা কেমন। প্রথমত তার বয়স কম, দ্বিতীয়ত তার শরীর স্বাস্থ্য খুবই দুর্বল। আপনাকে তার খেয়াল রাখতে হবে। আমার কথা শুনে সালমা বেগম বললেন, অবশ্যই খেয়াল তো আমি রাখবই। আপনি শুধু আমাকে ওষুধ দিয়ে দিন, কিন্তু আমাকে এটাও বলে দিন কে আমার বাচ্চার সাথে এমনটা করছে। সে আমার ক্লিনিকেই কান্না করতে শুরু করলো। আমি বললাম, এটা তো আমিও বুঝতে পারছি না। আমি তো অনেকবার সামিয়াকে আদর করে বুঝে জিজ্ঞেস করেছি যে এমন কেউ কি আছে যে তোমার সাথে নোংরা আচরণ করছে, কিন্তু সে আমাকে স্পষ্টভাবে না বলে দিয়েছে। সে বলেছে এরকম কেউ নেই। আজ পর্যন্ত এরকম কেউ আসেনি যে আমাকে খারাপ নজরে দেখেছে। এরকম কেউই নেই যে আমাকে কখনো স্পষ্ট করার চেষ্টা করেছে। যা কিছুই হয় হঠাৎ করেই হয়ে যায়। আমি এই ব্যাপারে কিছুই জানি না। সামিয়ার মুখে এইসব কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছি। আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ, এরপরে আর কোনোদিনও সামিয়ার সাথে এরকম কিছু ঘটবে না। কিন্তু দ্বিতীয় ঘটনারও কেবল কয়েকদিন পার হয়েছিল, হয়তো 2 বা 3 মাস হবে। ওই মহিলা আবারও তার মেয়েকে নিয়ে আমার ক্লিনিকে আসলেন। এবার তো তাকে দেখে আমি ভীষণ রেগে গেলাম। আমার মনে হলো তারা জেনে বুঝে নাটক করছে। এরকমটা তো হতেই পারে না যে একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে যাবে আর সেই ব্যাপারে সেই বাচ্চার মা বাবা কেউ কিছু জানবে না। এবার আমি আল্ট্রাসোনোগ্রামও করলাম না, শুধু ওষুধ লিখে দিলাম। কিন্তু সালমা বেগম খুব চিন্তিত ছিলেন। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আর হাত পা কাঁপছিল। সে বলল, আমি কোথায় যাব? যদি আবারও আমার মেয়ের সাথে এরকমটা হয়ে যায় তাহলে আমি কি করব? আমি বললাম, শুনুন, এই যুগে এতটা বোকা কেউ তো নেই যতটা আপনি আমাকে মনে করেন। আপনার মেয়ের সাথে যা কিছু হচ্ছে তা অপরাধী আপনার বাড়িতেই রয়েছে। হয় আপনি দ্বিতীয় বিয়ে করেছেন আর আপনার স্বামী এই বাচ্চা সৎ বাবা, অথবা কাহিনী অন্য কিছু যা আপনি আমাকে বলছেন না। যদি এর মধ্যে একটাও না হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে সব সময় নিজের কাছে হেফাজতে রাখুন। আমার মনে হয় না যদি আপনি সব সময় আপনার মেয়েকে আপনার সাথে রাখেন তাহলে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে। সালমা বেগম বললেন, বিশ্বাস করুন আমি এমনটাই করি। শুধু তাকে পড়তেই পাঠাই মক্তবে, আর বাকিটা সময় সে আমার সাথেই থাকে। সালমা বেগম আমার সাথে কথা বলছিলেন, ঠিক তখনই আমার ক্লিনিকে আরও একটি মহিলা তার মেয়েকে নিয়ে আসলেন, যার বয়স সামিয়ার মতোই ছিল। সেও তার মায়ের সাথে আমার ক্লিনিকে এসেছিল। ওই মেয়েটির মা আমাকে বললেন, আমি আপনার সাথে অনেক জরুরি একটি বিষয়ে কথা বলতে চাই, আর আলাদাভাবে আড়ালে কথা বলতে চাই। অর্থাৎ ওই মেয়ের মা সালমা বেগমের সামনে কথা বলতে চাচ্ছিলেন না। আমি আন্দাজ করলাম ওই মহিলার সাথে থাকা মেয়েটির বয়স 12 থেকে 13 বছর হবে। ওই মেয়েটিও খুবই চিন্তিতভাবে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তাকে দেখে বুঝতে পারলাম তার সাথেও হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে। আমি সালমা বেগমকে ওষুধ লিখে দিয়ে পাঠিয়ে দিলাম আর দ্বিতীয় মহিলাকে চেম্বারে বসালাম, কারণ তারা তো আমার ক্লিনিকে প্রথমবার এসেছিল, তাদেরকেও আমার সময় দিতে হতো। আমি দেখলাম ওই মেয়েটিও সামিয়ার মতো পেটের কোনো সমস্যা নিয়ে এসেছে। তার নাম ছিল রাফিয়া। রাফিয়ার মা বললেন, আমার মেয়ের পেটে অনেক ব্যথা। বেশ কিছুদিন ধরে রাফিয়ার এমন কিছু লক্ষণ ঘটছে যা শুধু বিবাহিত মহিলাদের সাথেই হয়। আমি রাফিয়ার নার্ভ চেক করলাম। আমি বুঝতে পারলাম রাফিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে যা সামিয়ার সাথে ঘটেছে। রাফিয়ার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখার পর আমার কাছে সব কিছু একেবারে স্পষ্ট হয়ে গেল। এবার আমার অনেক কষ্ট হচ্ছিল বাচ্চা মেয়ে দুটির জন্য। এইসব দেখে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম। আমি রাফিয়ার মাকে সব সত্যি কথা বলে দিলাম। আমি বললাম, আপনার মেয়ে গর্ভবতী। রাফিয়ার মা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। তিনি বললেন, আমি বুঝতে পারছি না এমনটা কি করে হতে পারে। আমি তাকে প্রথম সামিয়ার সম্বন্ধ বললাম, কারণ এবার মায়েদের এই বিষয়ে সচেতন হওয়া জরুরি ছিল। এই ঘটনার পরে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না।
তারপর আমি নিজে থেকে ওই বাচ্চা মেয়ে দুটির পক্ষ থেকে পুলিশে রিপোর্ট করলাম। আমি পুলিশকে সব ঘটনা খুলে বললাম, আমাদের এখানকার পুলিশরা সৎ না, এই জন্য মানুষ কোনো সমস্যায় পড়লে পুলিশকে কমপ্লেন করতেও দুইবার ভাবে। বিশেষ করে এই ধরনের মেয়েলি সমস্যা হলে, বিশেষ করে যখন পরিবারের কারো বউ বা মেয়ের কোনো ঘটনা ঘটে, তখন তারা বিষয়টি চেপে যায়। কারণ যদি এসব পুলিশ জানতে পারে তাহলে ওই পরিবারের বদনাম হবে। যাই হোক, ভাগ্য ভালো যে এবারের নতুন পুলিশটা খুবই ভালো ছিল। তিনি দুইটা ঘটনারই ইনভেস্টিগেশন খুব ভালোভাবে করলেন। সর্বপ্রথম তিনি ইউনিফর্ম ছাড়া সাধারণ মানুষের বেশি মহিলা পুলিশদের মাধ্যমে দুই বাচ্চার স্কুলে ইনভেস্টিগেশন করলেন। জানতে পারলাম বাচ্চা দুটো একই পাড়ায় থাকে এবং একই স্কুলে পড়ে। স্কুলে তো ভালোভাবে খোঁজা হলো, কিন্তু এরকম কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। কিন্তু যখন অফিসার ওই মেয়ে দুটির পাড়ায় ইনভেস্টিগেশন করলেন, তখন এমন একজন ব্যক্তির নাম সামনে আসলো যার নাম নিতে স্বয়ং পুলিশ অফিসার ভয় পাচ্ছিলেন যে এর কারণে তাকেই বিপদে না পড়তে হয়। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার নাম নিলে পুরো পাড়ার মানুষজন পুলিশ অফিসারকে তেড়ে আসতো। হ্যাঁ, তিনি আর কেউ নন, বরং ওই পাড়ারই মসজিদের ইমাম ছিলেন মৌলভী রহমত বকশী। এখানে আমি ওই মসজিদের ইমামের আসল নামটি বললাম। মৌলভী রহমত বকশী 10 বছর যাবৎ ওই মসজিদের ইমাম ছিলেন আর মসজিদের সাথে সংলগ্ন করে থাকতেন। তিনি সর্বদা নামাজ রোজা করতেন আর তসবিহ হাতে নিয়ে সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এরকম একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা তো দূর, কেউ তার উপর সন্দেহ পর্যন্ত করতে প্রস্তুত ছিল না। পাড়ার সব বাচ্চাদেরকে তিনি কোনো হাদিয়া ছাড়ে কোরআন পড়াতেন। ছেলেরা তো মসজিদের বারান্দায় কোরআন পড়তো, কিন্তু মেয়েদেরকে তার স্ত্রী রুমের ভেতরে পর্দার সাথে তালিম দিতেন। কিন্তু প্রায় 3 বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে কোথাও যেন চলে গিয়েছিল। মৌলভী সাহেব গ্রামবাসীদেরকে বলেছিলেন যে তিনি তো আল্লাহ তাআলার ভয়ে এতদিন চুপ ছিলেন আর নিজের দুশ্চরিত্রের স্ত্রীর সব সময় সুনাম করে গিয়েছেন। কিন্তু তার স্ত্রী আসলে পর পুরুষদের সাথে সম্পর্কে লিপ্ত ছিল আর সে তার কোনো এক প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। তারপর যা হওয়ার তাই হলো। গ্রামবাসীদের চোখে মৌলভী সাহেবের ইজ্জত আরো বেড়ে গেল। যদি কারো বাচ্চা অসুস্থ হতো তাহলে সেই মৌলভী সাহেবের কাছেই জার ফুঁক করানোর জন্য নিয়ে যেত। গ্রামের সকল মানুষেরা এক এক দিন এক এক বাড়ি থেকে মৌলভী সাহেবের জন্য খাবার পাঠাতো। যখন পুলিশ ইনভেস্টিগেশন করলো, তখন জানা গেল যে মেয়েদেরকে মৌলভী সাহেবের স্ত্রী পর্দার আড়ালে ঘরের ভেতরে কোরআন পড়াতেন। সেই মেয়েদেরকে এখন মৌলভী সাহেব নিজেই ঘরের ভেতরে পর্দার সাথে কোরআন তেলাওয়াত করান আর প্রায় সময়ই বাচ্চাদেরকে কিছু না কিছু খেতে দেন। পুলিশ খুব সতর্কতার সাথে যখন মৌলভী সাহেবের ঘর সার্চ করলো, তখন এমন জিনিস বের হয়ে আসলো যা দেখার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই মৌলভী সাহেব, যাকে সবাই নেক এবং ইমানদার ব্যক্তি হিসেবে চেনে ও জানে, তার ঘর থেকেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বের হয়ে আসলো। পুলিশরা তৎক্ষণাৎ মৌলভী সাহেবকে গ্রেফতার করলেন এবং তাকে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন। তখন মৌলভী সাহেব তার সকল কৃতকর্মের কথা স্বীকার করলেন। চকলেট এবং কোল্ড ড্রিঙ্কসের সাথে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে মেয়েদেরকে বেহুশ করে আজ পর্যন্ত তিনি নিজের খায়েশ মিটিয়েছেন। ওই মাসুম বাচ্চাগুলো তো জানতেও পারতো না কেউ তাদের জীবন জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওই বাচ্চাগুলোর বাবা মা, যারা মৌলভী সাহেবকে নেক এবং ইমানদার মনে করতেন, সেও প্রকৃতপক্ষে একজন শয়তান ছিল। পরবর্তীতে এও জানা গেল যে মৌলভী সাহেবের স্ত্রী পাক পবিত্র এবং ইমানদার একজন মহিলা ছিলেন। একদিন তিনি মৌলভী সাহেবকে একজন ছাত্রীর সাথে কুকর্ম করতে দেখে ফেলেন। তিনি যখন এই নিয়ে মৌলভী সাহেবকে জেরা করেন, তখন মৌলভী সাহেব নিজেই মারধর করে সন্তানদের সাথে গভীর রাতে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই নিজেদের বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন। অনেক সময় আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই আমাদের ক্ষতি করে বসে, আর নিজেদের বাচ্চার ব্যাপারে তো কখনো কারো উপরে বিশ্বাস করবেনই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মানুষরূপী শয়তানদের থেকে সবসময় হেফাজতে রাখুন। আমিন। আশা করি আমাদের আজকের এই গল্পটি
আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে কাজ করার আগ্রহ যোগায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে এমনই রহস্যকর কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।